গত ৮ বছরে আমি যে অনেক বদলে গেছি সেটা হয়তো তার চোখ এড়ায়নি। ৮ বছর আগের সেই হ্যাংলা পাতলা যুবক এখন অনেকটাই বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে গেছে। দেখতে নাকি আগের চেয়েও আরো সুদর্শন হয়েছি। একথা প্রায় মানুষই বলে। সন্ধ্যা প্রায় ৭টা বাজে। পুরো ৪ ঘন্টা পর আমি নিচে নামলাম। নিচে আসতেই পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসলাম। আমার বোনের হবু বর নীরব অনেক আগেই চলে গেছে। হাসপাতালে তার একটা অপারেশন ছিল। খাবার টেবিলে বসে আছেন বাবা আরাফ খান, আমি আর তন্নি, আর মা আমাদের খাবার বাড়িয়ে দিচ্ছেন। আমি অনেকবার মাকে আমার সাথে বসে খেতে বললাম, কিন্তু মা কিছুতেই রাজি হলেন না। আমার পাশে দাঁড়িয়ে একটু পর পর আমার প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। টেবিলে সাজানো ছিল আমার প্রিয় সব খাবার, সর্ষে ইলিশ, গরুর মাংস, পায়েস, রসমালাই, আরো অনেক কিছু। দুপুরে দরজা খুলে দেওয়া সেই মেয়েটা একটু পর পর রান্নাঘর থেকে এগুলো এনে দিচ্ছে। আমি একবার তাকালাম মেয়েটার দিকে। ভালো করে দেখার পর আমি খানিকটা অবাক হলাম। ছোটবেলা থেকে মায়া ছিল খুব সুন্দরী, কিন্তু এখন তার কি অবস্থা। চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালো দাগ, পরনে সাদামাটা একটা সুতির 3 পিস। মনে মনে ভাবলাম আমি কখনোই এই মেয়েটার সাথে সংসার করব না। এইসব ভাবতে ভাবতেই আবার খাবারের দিকে মন দিলাম। খাওয়া শেষ করে আমি রুমে গিয়ে ল্যাপটপ খুলে কাজে বসলাম। লন্ডনে আমার নিজের 2টা কোম্পানি আছে। আমি দেশে আসার পর কোম্পানির সব কাজের দায়িত্ব পড়েছে আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমার বন্ধু ইমনের ওপর। ইমন বিভিন্ন ফাইল ইমেলে আমাকে পাঠাচ্ছে, আর আমি ল্যাপটপে বসে সেগুলো চেক করছি। 5 বছর আগে আমি আমার বাবার কাছ থেকে 700 কোটি টাকা নিয়ে প্রথম কোম্পানি শুরু করেছিলাম। অক্লান্ত পরিশ্রমের কারণে কোম্পানির লাভও দ্রুত বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে আমি আমার ব্যবসা বিস্তার করে আমেরিকা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, দুবাই আর কানাডায়। আজ আমার পরিশ্রমের ফলেই আমি প্রায় 4200 কোটি টাকার মালিক। রাত 11টা বাজে। কাজ করতে করতে হঠাৎ কফি খেতে ইচ্ছে করলো। এত রাতে কাউকে ডাকতে মন চাইলো না, তাই নিজেই কিচেনের দিকে রওনা হলাম। উদ্দেশ্য 1 কাপ কফি। ড্রয়িং রুমে পৌঁছাতেই একটা দৃশ্য দেখে আমি থমকে গেলাম। একটা মেয়ে ফ্রিজের সামনে মেঝেতে বসে বাচ্চাদের মতো করে রসমালাই খাচ্ছে। সে উল্টো দিকে মুখ করে বসেছিল, তাই এখনো তার মুখটা দেখতে পাইনি। মনে হচ্ছে সে এখনো বুঝতে পারেনি যে আমি এখানে দাঁড়িয়ে আছি। মেয়েটা এক হাতে ফোন টিপছে আর অন্য হাতে চামচ দিয়ে রসমালাই মুখে দিচ্ছে। পরনে হাঁটু পর্যন্ত লম্বা একটা গেঞ্জি আর প্লাজো। বসে থাকার কারণে তার লম্বা চুলের বিনুনিটা মেঝেতে ছড়িয়ে পড়েছে। আমি গম্ভীর গলায় বললাম, কে ওখানে? আমার কণ্ঠ শুনে মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার সেই একটুখানি তাকানোই যেন আমার বুকের ভেতর ধুকপুকানি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মেয়েটার মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি যেন কয়েক মুহূর্ত নিঃশ্বাস নিতেই ভুলে গেলাম। কিন্তু মেয়েটা আমার দিকে এক নজর তাকিয়েই তাড়াতাড়ি রসমালাইয়ের বাটিটা ফ্রিজে রেখে দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। সিঁড়ির কাছে গিয়ে একবার পিছনে তাকালো, তারপর দ্রুত দোতলায় একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হলো মেয়েটা আমাকে দেখে ভয় পেয়েছে। আমি যেন কিছুক্ষণ আগ পর্যন্ত সেই মেয়েটার রূপে মনোমুগ্ধ হয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজেকে সামলে নিয়ে কিচেনে গিয়ে 1 কাপ কফি বানালাম। তারপর কফির কাপ হাতে নিয়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলাম। কফি নিয়ে যাওয়ার সময় হঠাৎ ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই রুমটার দিকে, যেখানে একটু আগে মেয়েটা ঢুকেছিল। তারপর আবার নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ল্যাপটপ খুলে কাজে বসার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কাজে মন দিতে পারছিলাম না। বারবার শুধু ওই মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। মাথার ভেতরে যেন শুধু তার কথাই ঘুরপাক খাচ্ছিল। শেষে বিরক্ত হয়ে ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দিলাম। তারপর নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বললাম, কে এই মেয়ে যার রূপ আব্রাহাম খান তুর্যর মনে ঝড় তুলতে পারে? হয়তো তন্নির বিয়ে উপলক্ষে তার কোনো বান্ধবী কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। পরদিন সকালে নাস্তা করার জন্য সবাই টেবিলে বসে আছে, নেই শুধু আমি। কিছুক্ষণ পর আমি ফোন হাতে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। আমি তখন ফোনে একটা কাজ করছিলাম। ফোনের দিকে তাকিয়ে একটা চেয়ার টেনে বসলাম। হঠাৎ ফোন থেকে মুখ তুলে তাকাতেই দেখি টেবিলের অপর পাশে ঠিক আমার সামনে বসে আছে গতকাল রাতের সেই মেয়েটা। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম, তারপর আবার খাওয়া শুরু করলাম। আজকে তার পরনে ক্রিম রঙের একটা ড্রেস আর মাথায় ওড়না দেওয়া। জামার রংটা যেন তার গায়ের রঙের সাথে মিশে একাকার হয়ে গেছে। মেয়েটার এই সৌন্দর্য যেন আমার হৃদয়ে তীরের মতো ফুটছিল। মনে মনে তখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, মায়াকে ডিভোর্স দেওয়ার পর মাকে বলবো, যদি আমাকে কাছে রাখতে চাও তাহলে ছেলের বউ হিসেবে এই মেয়েকে এনে দাও। খাবার টেবিলে পুরোটা সময় মেয়েটা মাথা নিচু করে বসে রইল। খাওয়া শেষ করেই উঠে চলে গেল। মেয়েটা চলে যেতেই আমি মাকে জিজ্ঞাসা করলাম, আম্মু, কে এই মেয়েটা? আমার প্রশ্ন শুনে মা যেন অবাক হয়ে গেলেন। আম্মু বললেন, তুই চিনতে পারিসনি ওকে? আমি উত্তরে বললাম, না। মা শান্ত গলায় বললেন, ও তোর বউ মায়া। মায়ের মুখে এই কথা শুনেই আমি ভয়ঙ্করভাবে বিষম খেলাম। বাবা তাড়াতাড়ি আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন। মা এসে আমার পিঠে হাত বুলিয়ে দিলেন। কিছুটা স্বাভাবিক হওয়ার পরে আমি আবার জিজ্ঞাসা করলাম, এটা যদি মায়া হয় তাহলে কালকে যাকে দেখলাম ওটাকে? মা বললেন, ওটা তোর রাহিমা খালার মেয়ে রাবেয়া। রাহিমা 3 দিন ধরে অসুস্থ, তাই কাজে আসতে পারেনি। আর মায়া এবার এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। এখন তো ভর্তি পরীক্ষা চলছে। কালকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল, আর তন্নি তোকে আনতে গিয়েছিল।
আমি এত কাজ একা কিভাবে করব। তাই রাহিমা আপাকে ফোন করে বলেছিলাম রাবেয়াকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিতে। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ নিজের রুমে চলে এলাম। এখন নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে। এতদিনে একবারও কেন আমার বউটার কোনো ছবি দেখতে চাইনি। বিড়বিড় করে বলতে লাগলাম, ঘরে আগুন সুন্দরী বউ রেখে এত বছর বিদেশে পড়েছিলাম, দেশে থাকলে এতদিন দু একটা বাচ্চার বাপ হয়ে যেতাম। এইসব বলতে বলতে হাঁটতে শুরু করলাম মায়ার রুমের দিকে। আমার রুমের পাশের রুমটাই মায়ার। দরজায় দুইবার টোকা দিতেই মায়া এসে দরজা খুললো। আমি তার দিকে তাকেই থমকে গেলাম। তার চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে মেয়েটা। মায়াও আমাকে এই সময় এখানে আশা করেনি। সে হয়তো ভেবেছিল তন্নি আপু অথবা মামনি এসেছে। আমাকে দেখে সে একটু ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে না পেরে হঠাৎ করে দরজা বন্ধ করে দিল। আমি তখন দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, তাই জন্যই দরজাটা সজোরে এসে আমার কপালে আঘাত করলো। শক্ত কাঠের দরজার ধাক্কা লেগে আমার কপাল কেটে গেল, সাথে খানিকটা ফুলে উঠলো। আমি একদমই ভাবিনি মায়া এমন কিছু করবে, কারণ আমি তো শুধু এসেছিলাম মায়ার সাথে একটু কথা বলতে।